কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি? এ প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশের জনগণ। সঠিক উত্তর পাওয়া খুবই মুশকিল, কারণ প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক পটভূমির পরিবর্তন হচ্ছে। কিন্তু ঘটনার পরম্পরা, সমন্বয়কদের একাধিক মন্তব্য এবং তাদের পদক্ষেপ কিছুটা হলেও ছবি পরিষ্কার হচ্ছে কোন দিকে যেতে চলেছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সামনে থেকে ছাত্রদের মধ্যে তুলে আনা কিছু উপদেষ্টা সমন্বয়কদের সঙ্গে রেখে কার্যত দেশ পরিচালনা করছেন। দেশের বর্তমান পরিস্থিতি এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর। চারিদিকে অরাজকতা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা শিখে উঠেছে, পাশাপাশি জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তথাকথিত ২৪শে স্বাধীনতার যারা মূল কাণ্ডারি, তারাই এখন দেশের হত্যাকর্তা বিধাতা। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি এটা প্রমাণ করে যে এই সমন্বয়ক এবং উপদেষ্টারা কার্যত ব্যর্থ। আর এই ব্যর্থতার দায়ভার লুকোনোর জন্য পরিকল্পিতভাবে দেশ জুড়ে ছড়ানো হচ্ছে ভারত বিদ্বেষ, অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকার মতো। সাম্প্রতিক সময়ে সামাজিক প্রচার মাধ্যমে একটু নজর করলেই দেখা যাবে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি তাদের বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমে শুধু প্রচার করে চলেছে ভারত বিদ্বেষমূলক পোস্ট। অন্যদিকে আওয়ামী লীগের সামাজিক প্রচার মাধ্যমে ক্রমাগত প্রচার হচ্ছে সুদের কারবার আর দেশ চালানো এক নয়। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে আওয়ামী লীগ। জামাত ইসলামের নেতা এবং কর্মীরা ভারত বিদ্বেষ নিয়ে প্রচার তাদের দৈনন্দিন রাজনৈতিক কর্মকাণ্ডে পরিণত করেছে। সমন্বয়কদের মুখেও প্রতিনিয়ত ভারত বিদ্বেষের কথা। কিন্তু এখানে প্রশ্ন, শুধুমাত্র ভারত বিদ্বেষ কেন? শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর ভারত বিদ্বেষের তীব্রতা বাংলাদেশে বেড়েছে অতিমাত্রায়। বাংলাদেশের প্রতিটি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কার্যত সাধারণ মানুষের নাগালের বাইরে। অর্থাৎ বাজার নিয়ন্ত্রণে সমন্বয়করা ব্যর্থ। দেশে প্রতিনিয়ত চলছে হিংসা, খুন, রাহাজানির ঘটনা। অর্থাৎ আইনের কাণ্ডারি আসিফ নজরুল তার দায়িত্ব পালনে অনেকটাই ব্যর্থ। দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে চরম অরাজকতা চলছে। শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন কার্যত শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই পিছনে ফেলেছে। শিক্ষার হাল ফেরাতে সমন্বয়করা ব্যর্থ বলে মনে করছে সাধারণ মানুষ। দেশের বাণিজ্যিক মহল একাধিকবার সরব হয়েছে বাণিজ্যে মন্দার কারণে। বিভিন্ন কলকারখানায় অশান্তি পাকাচ্ছে একদল কট্টর মৌলবাদী। শিক্ষার আলো নিভিয়ে কট্টর মৌলবাদের অন্ধকার গ্রাস করছে দেশকে। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি সাধারণ মানুষ, রাজনৈতিক দল, সমন্বয়করা বিষয়টা অনুধাবন করতে পারছে না? অবশ্যই পারছে, কিন্তু তারা অপারগ। ২৪শে আন্দোলনের পর ঘটা করে দেশে ফিরেছিলেন মোহাম্মদ ইউনূস। ভেবেছিলেন হাসিনার পতনের পর দেশকে সুষ্ঠুভাবে চালাবেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার মাথায় যে রাজমুকুট পরানো হচ্ছে সেটা আসলে কাঁটার মুকুট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে যে উপদেষ্টা কমিটি দেশ পরিচালনা করছে, তারা চাইছিলেন দেশের সংস্কার, আমূল পরিবর্তন। যে কোটা আন্দোলন নিয়ে একটা সরকারের পতন ঘটল, সেই কোটা আন্দোলনের প্রেক্ষাপট অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাস মুছে ফেলতে চাইছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সেখানেও বেঁধেছে গোল। আওয়ামী লীগের ৭ কোটি সমর্থকদের প্রতিবাদ, পাশাপাশি বুদ্ধিজীবীদের প্রতিবাদ কিছুটা হলেও ব্যাকফুটে নিয়ে গেছে মোহাম্মদ ইউনূসের এই চিন্তাভাবনাকে। তা সত্ত্বেও সুচারুরূপে একের পর এক পদক্ষেপ করে চলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মোছার। দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এই অরাজকতার পরিস্থিতির কাউন্টার করার মতন কোনো পদক্ষেপ বা কোনো বক্তব্য নেই সরকারের। ফলে দেশের মানুষের নজর ঘোরানোর জন্য এখন একমাত্র অস্ত্র ভারত বিদ্বেষ। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে পরাজয় নিশ্চিত। আর সেই সুযোগ কাজে লাগাতে এখন মরিয়া বিএনপি চাইছে সত্বর নির্বাচন, কিন্তু বাদ সাধছে মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলী। নির্বাচন সত্বর করা হলে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের পাত্তারি গুটিয়ে ক্ষমতা থেকে সরে যেতে হবে। ফলে তারা চাইছে নির্বাচন এই মুহূর্তে না করতে। অন্যদিকে বিএনপি আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জমি দখল করতে মরিয়া। জামাত ইসলাম তারা নিজেরা দেখছে যে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার কার্যত তাদের কথাতেই চলছে। আওয়ামী লীগের কিছু সমর্থক এখন বিএনপির দিকে গোপনে সমর্থন করেছে। ফলে এই মুহূর্তে নির্বাচন হলে অনেকটাই বেশি মাইলেজ পাবে বিএনপি। সে কারণেই বিএনপির প্রতিটি নেতা সকালেই ভারত বিদ্বেষ নিয়ে মন্তব্য করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে জামাত ইসলাম
এই মুহূর্তে নির্বাচনের পক্ষে নয়। বিএনপির হয়েছে গোদের উপর বিস্ফোরা, কারণ বিএনপি শঙ্কিত যদি জামাত ইসলামের মতন কট্টর মৌলবাদী দলের হাতে দেশের ক্ষমতা হস্তান্তরিত হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ক্রমশ নিজেদের অস্তিত্ব হারাবে, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছে। অন্যদিকে যদি নির্বাচনের জন্য অধিক সময় লাগে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া প্রচেষ্টা চালাবে। আর সংখ্যালঘু হিন্দুরা নিজেদের অস্তিত্ব রক্ষায় বর্তমান ক্ষেত্রে কট্টর মৌলবাদী দল জামাতকে সমর্থন না জানিয়ে বিএনপিকে সমর্থন করতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। সেই সমর্থন হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে বিএনপির মধ্যে। উভয় দিকে বিএনপির ক্ষতি, ফলে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব করানোর জন্য মরিয়া বিএনপি। দেশের উত্তর প্রান্তে চাঁপাইন বাবগঞ্জ জেলায় দেওয়ালে জয় বাংলা লেখার অপরাধে 2 তরুণকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার দায়ভার চেপেছে বিএনপির উপর। এই ঘটনাতে এটি প্রমাণিত যে বিএনপি এবং জামাত কোনোভাবেই চাইছে না আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠুক। বিএনপির ক্ষেত্রে খুশির খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ করেছে বাংলাদেশের আদালত। ফলে তারেক রহমানের বাংলাদেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। একদিকে যখন বিএনপি গুটি সাজাচ্ছে, অন্যদিকে তখন জামাত ইসলাম মৌলবাদী ভাবধারায় দেশের মানুষের মগজ ধোলাই করে চলেছে। চুপচাপ বসে নেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার সহকারী উপদেষ্টারা। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিকিউরিটি সার্ভিস ডিভিশন বিদেশ মন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা পাওয়া যেন সহজতর করা হয়। মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় প্রথমবার পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসে অবতরণ করে, অর্থাৎ পাকিস্তানের সুবিধার্থে বিভিন্ন ধরনের নির্দেশিকা জারি করছে ইউনূস সরকার। বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে পাকিস্তান যে সহযোগিতা করেছিল তারই প্রতিদান দিচ্ছে মোহাম্মদ ইউনূস। আর সেক্ষেত্রে ভারতের কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে, কারণ আগামী দিনে বাংলাদেশ হবে পাকিস্তানি জঙ্গিদের আঁতুড় ঘর। বাংলাদেশের একাধিক কট্টরপন্থী জঙ্গিরা জেলবন্দি ছিল, তাদের মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ করেছে বাংলাদেশ। বাংলাদেশের অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন আসামিকেও বেকসুর খালাস করেছে আদালত। অর্থাৎ নাশকতামূলক কর্মকাণ্ডে যারা ইতিমধ্যেই কুখ্যাত, তাদের কার্যত মুক্তি দিয়ে সন্ত্রাসমূলক কার্যকলাপকেই প্রশ্রয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে, কট্টর মৌলবাদী এই সংগঠন যতবারই মাথাচাড়া দিয়ে উঠেছে, ততবার দেশের রাষ্ট্রনায়কদের পঞ্চপ্রাপ্তি ঘটেছে গুপ্ত হত্যার মাধ্যমে। এই আগুন নিয়ে খেলা মোহাম্মদ ইউনূসের হাত পোড়াবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্থাৎ আগুনের মাঝে দাঁড়িয়ে শুধুমাত্র ভারত বিদ্বেষকে অস্ত্র করে কতদিন মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারবে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। এমন হতেই পারে যে মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।